ওকে, আশা করি প্রবলেমটা সলভ করতে পেরেছি। কিছু স্পেস খালি করতে হয়েছিল, ধরো যে আগের ভিডিওগুলাই এক একটা তো বিশাল বিশাল সাইজ, ওগুলো থেকে গিয়েছিল, কিছু সাইজ ফ্রি করতে হলো। আচ্ছা, যাই হোক। সো যেটা বলছিলাম, তুমি এইচ আর কে এই দুটার ভ্যালু কিন্তু জানো। এইচ আর কে এই দুটার ভ্যালু কিন্তু তুমি অলরেডি জেনে ফেলেছো। এখন এটা ইউজ করে তুমি অ্যাকচুয়ালি পোলার কোঅর্ডিনেটটা বের করে ফেলতে পারবা। পোলার কোঅর্ডিনেট বের করতে তোমরা সবাই পারো, জাস্ট আমার সাজেশন থাকবে তুমি হচ্ছে এই চিহ্নগুলাও দিও। কারণ চিহ্নগুলা, ধরো যে ট্যান ইনভার্স, ধরো যে -√3, এটা আসলে দুইটা পসিবল ভ্যালু আছে। কারণ মানে ট্যান ইনভার্স -√3, এটা দুইটা পসিবল ভ্যালু কি, একটা আছে হলো ট্যান নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে, একটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। তুমি কোনটা নিবা? তুমি হচ্ছে দেখবা যে এই ট্যান ইনভার্স আসলে এই মাইনাসটা কোথা থেকে আসছে, উপর থেকে আসছে না নিচ থেকে আসছে, নাকি এভাবে আসতে পারে অথবা এইভাবে আসতে পারে, উপরে প্লাস নিচে মাইনাস। তার মানে এই যে কোটি ওয়াই স্থানাঙ্ক নেগেটিভ, এক্স স্থানাঙ্ক পজিটিভ, এরকমভাবে যদি ট্যান ইনভার্স -√3 আসে তাহলে সেটা অবশ্যই ফোর্থ কোয়াড্রেন্টে। আর যদি ওয়াই স্থানাঙ্ক পজিটিভ আর এক্স স্থানাঙ্ক নেগেটিভ হয় তাহলে অবশ্যই সেটা কোন কোয়াড্রেন্টে? অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্টে। সিমিলারলি আমাদের উপরে নিচে দুই জায়গায় প্লাস ছিল, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে। বাট উপরে নিচে দুই জায়গায় মাইনাস হয়েও কিন্তু √3 আসতে পারতো, তাহলে সেটা কোন কোয়াড্রেন্টে? নিঃসন্দেহে সেটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে হইতো, কারণ তখন কোটি, উপরের কোটিটাও নেগেটিভ, নিচের ভুজটাও নেগেটিভ। সো ইউ গেট ইট, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বইয়ে ডিফারেন্ট করে সূত্র লিখছে, এখানে মাইনাস প্লাস উপেক্ষা করে মডুলাস দিয়ে, এবং দ্যাটস রাইট অ্যাকচুয়ালি। এবং তোমরা যদি ওটা করতে চাও কোনো সমস্যা নেই, বাট আমি এভাবে করতাম। সো আমি এভাবে বললাম, আর তোমরা তো ওইভাবে নিশ্চয়ই শিখেছো। আচ্ছা, সো কেন্দ্রটা কিন্তু তুমি খুব সহজে বের করে ফেলতে পারবা। কেন্দ্রটা চলে আসলো 4, π/3। আর ব্যাসার্ধটা বের করবা কীভাবে? এই যে r² মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস a² = c। সো ওই সূত্র দিয়ে করলেই হয়ে যাবে, ব্যাসার্ধটা আসবে 3। আমি যেটা দিয়ে করছি আবারও ডিসকারেজ করতেছি, ওটা দিয়ে করো। এক্সাম্পল 2, একই টাইপের, বাট দেখো এবার সাইন থিটা আছে বাট কস থিটা নাই, এবং এখানে দুইটা ভ্যালু কিন্তু মানে একটার সাথে আরেকটা মাইনাসও নাই, সুতরাং তোমার কোনোটার সাথেই মিললো না। আসলে মিলছে, কীভাবে মিলছে? কস থিটা আসলে আছে, কিন্তু কস থিটার সাথে 0 গুণ আকারে আছে। সাইন থিটার সাথে যেমন এই যে 12 গুণ আকারে আছে, কস থিটা আসলে আছে, সেটার সাথে 0 গুণ আকারে আছে। এটা যেহেতু সাইন থিটা আসছে, কস থিটা আসতে বাধ্য। আরেকটা অন্য ফরম্যাটে যদি হইতো তাহলে এরকম হইতো, কস থিটা মাইনাস থিটা 1। সো এই যে দুটার মাইনাস হইতো, সেরকম তো নাই। সো এরকম যেহেতু আছে, তাহলে কি অ্যাকচুয়ালি কস থিটাটা আছে, এবং তোমার ওই ফরম্যাটেই নিতে হবে। কীভাবে নিতে হবে? এটাকে r² - 2r নিবা, তারপর ভিতরে কি থাকবে? 6 সাইন থিটা। তো চলো আমরা সেটা করে ফেলি। ভাইয়া কিন্তু সেটাই করছে। এখানে কি একটু ভুল করেছি ম্যাথটাতে? হতে পারে, সামান্য মিস্টেক হতে পারে। আচ্ছা, ওকে ফাইন, এখানে হয়তো নোটটা একটু মিস্টেক আছে, সো আমরা সলভ এটা ঠিক করে ফেলবো। সো -2r × 6 সাইন থিটা + 27 = 0। তাহলে এটাকে তুমি বলবা কি? এভাবে বলবা 6 সাইন থিটা + 0 কস থিটা। সাইনটা আসলে ওয়াই এর সাথে সবসময়, ওয়াই স্থানাঙ্কের সাথে রিলেটেড, আর কসটা সবসময় এক্স স্থানাঙ্কের সাথে রিলেটেড। আমি সেটা উল্টা করছি, সূত্রটা একটু উল্টা লিখছি। এটা আসলে কে সাইন থিটা এইচ কস থিটা হবে, আমি একটু উল্টা লিখে ফেলছি, ঠিক আছে? সো এই তো, তাইলে কে এর ভ্যালুটা আসলে 6 আর এইচ এর ভ্যালুটা আসলে 0। তাইলে এখানে আমি উল্টা লিখছি, এইচ এর ভ্যালুটা আসলে হবে 0, আর কে এর ভ্যালুটা হবে 6, আর সি এর ভ্যালুটাই 27 এর জায়গায় লিখছি 27। তা তুমি যেহেতু এইচ আর কে জেনে গেছো, তুমি কিন্তু নিঃসন্দেহে হচ্ছে মানে পোলার কোঅর্ডিনেটটাও বের করতে পারো। পোলার কোঅর্ডিনেটের মানে দূরত্বটা কত? √h² + k², যেটা নিঃসন্দেহে 6ই হবে, তাই না? আচ্ছা, মানে এই তো মূলবিন্দু থেকে 0,6 পয়েন্টের দূরত্ব, সেটা তো 6 এককই হবে। আর ট্যান ইনভার্স k/h, সো এটা হচ্ছে আমার আসছে হলো ট্যান ইনভার্স 0, এটা আসলে ভুল হবে। এটা হচ্ছে আসবে ট্যান ইনভার্স
6/0, মানে ট্যান ইনভার্স ইনফিনিটি অনেকটা, ইনফিনিটি ঠিক না, অনেক বড় একটা টার্ম। আচ্ছা, ভ্যালুটা নাই, সো ইনফিনিটি আসলে। আচ্ছা, সো এখানে আমার 6,0 ডিগ্রি আসছে, এটা 6,π/2 রেডিয়ান, অথবা তুমি 6,90 ডিগ্রি লিখতে পারো, দুইটাই তোমার লিবার্টি আছে, তুমি যেটা ইউজ করো অ্যাঙ্গেলের ক্ষেত্রে। আর ব্যাসার্ধটা ওই যে আগের সূত্র দিয়ে, সো যেহেতু তুমি R1 পেয়ে গেছো, তুমি সি পেয়ে গেছো, তুমি কিন্তু এ পেয়ে যেতে পারবা, এখানে আমি আলাদা করে টাইম দিচ্ছি না, ঠিক আছে? ওকে, তারপরের কোশ্চেনটায় আমি চলেছি। কোশ্চেনটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে বৃত্তের পোলার ইকুয়েশন বের করতে হবে। সো এতক্ষণ আমরা মানে একদম বেসিক সমীকরণ দেওয়া ছিল, আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ বের করছিলাম। এখন হচ্ছে ব্যাসার্ধ আর কেন্দ্র দেওয়া আছে, পোলার মানে তুমি সমীকরণ বের করবা। এই যে কেন্দ্র দেওয়া আছে 6,π/4 রেডিয়ান, আর ব্যাসার্ধ দেওয়া আছে 5 একক, তাহলে তোমার দুইটা দেওয়া আছে, এ এর ভ্যালু দেওয়া আছে আর R1 দেওয়া আছে, θ1 দেওয়া আছে। তুমি সূত্র কিন্তু জানো, এই যে R1 θ1 = 6,π/4, আর হচ্ছে a = 5, তাহলে এ তো দিয়ে আমার কাজ নেই, এ স্কোয়ার দিয়ে কাজ আছে, এ স্কোয়ার হচ্ছে 25। তাহলে বৃত্তের সমীকরণটা কি বলো তো? যেহেতু এগুলো সব দেওয়া আছে, তাহলে এগুলো দিয়ে যে ইকুয়েশন সেটাই, আমাদের তো দুইটা ইকুয়েশন হাতে আছে, এগুলো দিয়ে যেটা সেটাই করি। R² - 2R1 cos θ - θ1 প্লাস সি। আর সি এর ভ্যালুটা কি দেখো, আমি কিন্তু সি লিখছি, যদিও সব R1 θ1 আনছি, সি আনছি, কারণ আমার জন্য ইজি। সি এর বদলে পরের লাইনে R1² - a² দিয়ে দেবো, আর R1 এর ভ্যালুটা বসিয়ে দাও, θ1 এর ভ্যালুটা বসিয়ে দাও, এখানে R1 আর a এর ভ্যালুটা বসিয়ে দাও, ইকুয়েশন, বৃত্তের ইকুয়েশন চলে আসবে। অনেকে এটাকে আবার ভাঙে, তোমাদের বইয়ে একটা এক্সাম্পলেই দেখতেছিলাম, এটাকে ভাঙে, ঠিক আছে? সো এটাকে অনেকে cos θ ইন্টু cos π/4 প্লাস sin θ ইন্টু sin π/4 বলে, আমার মতে দরকার নেই, কারণ ওইটা তো আরেকটা ডিফারেন্ট টাইপের ফর্মুলা, ওইটা দিয়ে যদি তুমি করতে চাও, আর যদি তোমার ইচ্ছা হয় তুমি করতে পারো, কারণ এটা করতেও তোমার বেশি টাইম লাগবে না। সো দুইটাই হচ্ছে 1/√2, সো 1/√2 তুমি কমন নিতে পারো, ভিতরে থাকবে sin θ প্লাস cos θ। এই যে এটার ভ্যালুটা বললাম, 1/√2 sin θ প্লাস cos θ। সো এখানে তুমি এই ভ্যালুটা কিন্তু নিয়ে আসতে পারো, তোমার ইচ্ছা। সো ইকুয়েশনটা চলে আসছে, ওকে ফাইন। আচ্ছা, ফার্স্ট অফ অল সিদ্ধর ম্যাথগুলা সেগুলো কিন্তু এক্সারসাইজে আমি দিয়ে দেবো, কারণ হচ্ছে সিদ্ধ এটা তোমাদের জাস্ট প্র্যাকটিসের বিষয়টা। আচ্ছা, একটা দেখায় দিতে পারি, আচ্ছা একটা কোশ্চেন দেখায় দেওয়া যেতে পারে, সমস্যা নেই। আচ্ছা, ধরো যে এটা R² বা আচ্ছা এটার তো আগেরটা, এটার অল্টারনেট সলিউশন যেটা, সেটা হচ্ছে ডিফারেন্ট সূত্রটা দিয়ে করা। তোমার যেহেতু R1 আর θ1 আছে, তাহলে তুমি হচ্ছে H আর Kটা বের করে নিবা। Hটা কি হবে? R1 cos θ1, আর হচ্ছে Kটা কি হবে? R1 sin θ1। সো এই যে H আর Kটা আমি বের করে নিলাম, দুটাই একই ভ্যালু আসছে, যেহেতু cos π/4 আর sin π/4 একই জিনিস। তাহলে h² + k² বের করছি, আসলে h² + k² বের করার আমার কোনো দরকার ছিল না, আমি R1² বের করলেই পারতাম। R1² = 36, একই জিনিস। আচ্ছা, সো আমি এখান থেকে আসলে সি বের করছি, এখান থেকে সি বের করার দরকার নেই, আমি সি বের করবো এখান থেকে। সি = R1² - a², R1² হচ্ছে 36 আর a ছিল 5, তাই না? তাহলে 5² হচ্ছে 11, তাহলে সি = 11, এগুলো বাদ। এটা আমি দেখাইছি জাস্ট এইচকে দিয়ে, বাট ইজি ওয়েটাই করো, শুধু এত ভ্যারাইটি দেখার দরকার নেই এইখানে, ঠিক আছে? আচ্ছা, আর বৃত্তের সমীকরণটা তাহলে কী হবে? R² - 2R, ওই ফর্মেটে লিখছি, H cos θ প্লাস K sin θ প্লাস C। H এর ভ্যালু জানি, K এর ভ্যালু জানি, C এর ভ্যালুটাও বের করে নিছি, জাস্ট বসায় দাও, একই জিনিস, দুটা কিন্তু একই। আগের বার ছিল কি -12R cos θ - π/4, সো আমি বলছিলাম কি ওইটাকে বলা যায় হচ্ছে 1/√2 sin θ প্লাস cos θ।
এই যে, সো এই 1 বাই এই √2 আর এটা কেটে এটা হচ্ছে 6√2 আসলে হয়ে যায়, এটাই আসছে 6√2 আর সাইন থিটা প্লাস কস থিটা। সো আসলে কোনো ইমিডিয়েট চেঞ্জ আসে নাই। সো একই তুমি যেভাবে করো, এমনকি যে কোনো একটা থেকে শুরু করে অন্যটাতে কিন্তু শিফটও করতে পারো তুমি। যেমন এখানে 2r রেখে বাকিটাকে ভিতরে পাঠিয়ে দাও, তারপর হচ্ছে তুমি সেটাকে কনভার্ট করো, তোমার আসলে সেই ফ্রিডমটা আছে, ঠিক আছে? বা উল্টাভাবে এই যে এখান থেকে কনভার্ট করলা, তোমার ফ্রিডমটা আছে। ওকে ফাইন, সো আমাদের এটাও চলে গেল, আমরা তারপরের এক্সাম্পলটায় চলে যাই। আচ্ছা, এক্সাম্পল না, এখানে কিছু ছোট্ট থিওরি আছে, থিওরিগুলো খুবই সহজ। এই যে মানে এখানে আমি যেটা বলছি যে মূলবিন্দু যদি বৃত্তের উপর অবস্থিত হয়, সি এর তাৎপর্য আসলে একই থাকে। সো এই যে মূলবিন্দু যদি বৃত্তের উপরে অবস্থিত হয়, তার মানে বৃত্তটা যদি মূলবিন্দু দিয়ে যায়, তাহলে এই যে দেখো এটা হলো কেন্দ্র, আর এটা হচ্ছে এই যে মূলবিন্দুটা, আর এটা হচ্ছে এই যে আদি রেখাটা, ঠিক আছে? তাইলে হচ্ছে এই যে কেন্দ্রের দূরত্ব কি এতটুকু মূলবিন্দু থেকে, তারপর ব্যাসার্ধ কি এতটুকুই, তাহলে দুইটা যখন মাইনাস করবা রেজাল্ট চলে, মানে সি দুইটা যখন মাইনাস করবা রেজাল্ট 0 চলে আসবে, এবং তাৎপর্য একই বলে এটা নিয়েও আর খুব বেশি কথা বাড়াইলাম না, কেমন? আচ্ছা, সো বৃত্তের সমীকরণে কি চেঞ্জ হবে? এই যে r² - 2 আর r1 cos থিটা মাইনাস থিটা 1 এর পর যে সিটা সেটা ভ্যানিশ হয়ে যাবে। সো অনেক ক্ষেত্রে এটা এরকম করা হয় যে এখন এইটা আর এটা, হ্যাঁ এইটা আর এটা দুটাকে আর দিয়ে কেটে ফেলা হয়। সো প্রথমটা থেকে আর মাইনাস এইখানে আরটা কেটে গেছে, সো 2r1 cos থিটা মাইনাস থিটা 1। সো তুমি সাইড চেঞ্জ করে দিতে পারো, আর হচ্ছে r1 এর বদলে এই r1 আর a স্কোয়ার দুইটাই যেহেতু সমান, তার মানে r1 আর a দুইটাই আসলে সমান, সো a দিতে পারো। এটা আমি আলাদা করে সূত্র হিসেবে মনে রাখতে বলবো না, যদি দরকার হয় এই লাইন থেকে বের করে নিয়ে আসো, সমস্যা কি? দুইটা লাইনই তো, আলাদা করে সূত্র মুখস্থ রাখতে বলবো না। তবে এমসিকিউতে হুটহাট করে দেখা যায় এরকম, ঠিক আছে? সেই ক্ষেত্রে আসলে মুখস্থ করলে মানে ওই একটা অ্যাডভান্টেজ পাবা, বাট হচ্ছে আমার মতে আলাদা করে মুখস্থ করার আমি কারণ দেখি না, ঠিক আছে? 1 সেকেন্ডেই তো শেষ হয়ে যাবে, মানে 10 সেকেন্ডেই শেষ হয়ে যাবে এতটুকু করা, বা 15 সেকেন্ড হ্যাস্ট। সো r = 2a cos থিটা মাইনাস থিটা 1, যেখানে a হচ্ছে ব্যাসার্ধ বা r1 তুমি যেটাই বলো, আর হচ্ছে এই যে r1টাই কি কেন্দ্রের দূরত্ব, পোল থেকে কেন্দ্রের দূরত্ব। সো r1 আর হচ্ছে এই থিটা 1 অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, তাই না? থিটা 1। সো আমি তারপরে চলে যাই। কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে দেখো ধরো যে এটা পোল, এটা হচ্ছে আদি রেখা, আর এটা তোমার কি, এটা তোমার হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? আচ্ছা, সো কেন্দ্রের স্থানাঙ্কটা কি হবে? হচ্ছে অ্যাঙ্গেল তো আদি রেখার সাথে 1 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে নেই, অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, আর দূরত্বটা হবে এই যে এতটুকু দূরত্ব r1। সো তখন r1 থিটা 1 এর ভ্যালুটা 0 ডিগ্রি হয়ে যাবে যদি কেন্দ্র x অক্ষের উপরে অবস্থিত হয়। এটা কিন্তু একেও করতে পারবা, তাহলে h, k সেটাও কিন্তু এখানে একই সাথে বের হয়ে গেল, r1, থিটা, তাহলে h, কেও কিন্তু দেখে বোঝা যাচ্ছে, ভুজ হবে r1 আর কোটি হবে 0। সো তুমি যেহেতু দুইভাবেই জানো, তোমাকে থার্ড ইনফরমেশনটা দিয়ে দিতে হবে, বাট তুমি দুইটা সূত্রের যে কোনোটা ইউজ করে কিন্তু করতে পারো। আমি জেনারেলি কী হবে সেটা দেখাইছি, এই যে থিটা 1টা অ্যাকচুয়ালি ভ্যানিশ হয়ে যাবে যদি এক্স অক্ষের উপরে অবস্থিত হয়, আর হচ্ছে যদি ওয়াই অক্ষের উপরে অবস্থিত হইতো তাইলেও আসলে এটা ভ্যানিশ হয়ে যাইতো, যেটা আমরা একটু পরে দেখবো, বাট সেটা কস থিটাতে কনভার্ট না হয়ে সাইন থিটাতে কনভার্ট হয়ে যেত। সো যাই হোক, এখানে কি করছি, ওখানে সেম কাজটাই করছি, সি এর ভ্যালুটা জাস্ট বসাই দিছি, আর বাকি কিছুই না। এই যে r1 তো যাই না, এই যে থিটা 1-এর এখানে 0টা বসাই দিছি, সো এরকম একটা চলে আসছে। তুমি r1 cos থিটার বদলে
r1 cos থিটার বদলে h cos থিটাও লিখতে পারো, কারণ হচ্ছে h এর ভ্যালুটাও কিন্তু অ্যাকচুয়ালি r1, সো তুমি h cos থিটাও লিখতে পারো। মানে এটা আলাদা করে ওভাবে মনে রাখার কিছু নাই, আমি জাস্ট মানে এটা তোমরা চিত্র দিয়ে কনসেপ্ট দিয়ে করে ফেলতে পারবা। তোমাকে তো থার্ড ইনফরমেশন দেওয়া থাকবে, তুমি ইজিলি করে ফেলতে পারবে। জাস্ট একটু বৃত্তটা চিন্তা বলতেছি, অনলি cos থিটা কখন থাকবে? যখন x অক্ষের উপর অবস্থিত কেন্দ্রটা। সিমিলারলি এই যে এখানে দেখো অনলি sin থিটা কখন থাকবে? যখন y অক্ষের উপর অবস্থিত। আর যদি সামওয়্যার ইন বিটুইন থাকে তাহলে সাইনও থাকবে, কজও থাকবে। ঠিক আছে? আচ্ছা, y অক্ষের উপর অবস্থিত হইলে এই যে ধরো যে এটা পোল, এটা হচ্ছে মানে আদি রেখা, আর এটা, সো এটা হবে r1, π/2। ওকে, তাইলে হচ্ছে থিটার জায়গায় জাস্ট π/2টা বসিয়ে দাও, থিটা 1 এর জায়গায় জাস্ট π/2টা বসিয়ে দাও। আর এটার যদি কার্টেশিয়ানে করো h কমাকে কত হবে? এবার ভুজ 0 হবে আর কোটিটা হবে r1। এই যে h কমাকে সেটা যদি করো ভুজ 0 আর কোটিটা r1। সো আমি এবার থিটা 1 এর জায়গায় cos থিটা মাইনাস থিটা 1, cos থিটা মাইনাস থিটা 1 যে কথা, থিটা 1 মাইনাস থিটাও কিন্তু সেম কথা। সো সেখানে আমি থিটা 1 মাইনাস থিটার ওখানে বসাই দিছি। এই যে cos π/2 মাইনাস থিটা, এটা কিন্তু সাইন থিটায় কনভার্ট হয়ে গেছে পরের লাইনে, আর কিছু কোনো চেঞ্জ হয়নি। সো ওইটাই থাকছে। এবার জাস্ট r1 এর যে ভ্যালুটা বা r1 এর যে ভ্যালুটা সেটা h এর সমান না হয়ে k এর সমান হয়েছে, আর হচ্ছে এটা হচ্ছে সাইন থিটায় কনভার্ট হয়ে গেছে। সো এতটুকুই এখানে। x অক্ষের উপর অবস্থিত হলে কি হয়, y অক্ষের উপর অবস্থিত হলে কি হয়। আর লাস্ট যে দুইটা থিওরি আছে সেটা হচ্ছে x অক্ষকে স্পর্শ করলে কি হবে আর y অক্ষকে স্পর্শ করলে কি হবে। আলটিমেট ইজি একটা জিনিস, স্পর্শ করছে এটা কিন্তু একটা ইনফরমেশন আউট অফ 3। তোমাকে যদি কেন্দ্র দেওয়া থাকে আর বলা হয় যে x অক্ষকে স্পর্শ করছে বা y অক্ষকে স্পর্শ করছে, তুমি কিন্তু বৃত্তটা বের করে ফেলতে পারবা। কারণ কি, ওইখান থেকে তুমি ব্যাসার্ধটাকে টেনে বের করে আনতে পারবা। ঠিক আছে? এখানে আমি আলাদা করে সূত্র মনে রাখতে বলতেছি না, যেটা আমি কিন্তু বলছি কার্টেশীয় ক্ষেত্রে, এখানে আমি আলাদা করে বলবো না। ওকে, তাহলে x অক্ষকে স্পর্শ করলে তখন ঘটনাটা কি হবে চলো আমরা দেখি। ধরলাম যে কেন্দ্রটা রেক্টেঙ্গেলে r1 থিটা 1 আর পোলারে আর হচ্ছে রেক্টেঙ্গলে h কমাকে, সুতরাং ধরলাম যে পয়েন্ট এইটা h কমাকে একই সাথে, তারপর r1 থিটা 1 একই সাথে। তাইলে দেখো যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে এই যে r1 আর এটা হলো থিটা 1, তাহলে ব্যাসার্ধ কতটুকু? এইটুকু দূরত্বের সমান। সেটা কিন্তু তোমার r1 সাইন থিটা 1 দিয়ে তুমি বের করতে পারো। ভেক্টরের লম্ব উপাংশ আর হচ্ছে আনুভূমিক উপাংশ দেখছো না, এই যে এটার লম্ব উপাংশ যেটা, সেটাই কিন্তু এর সমান। সো এই যে a ইজ ইকুয়ালস টু r1 সাইন থিটা 1। সো এইভাবে তুমি ইজিলি এটা বের করে ফেলতে পারবা। r1 এর যেহেতু ভ্যালু দিয়ে দিবে, থিটা 1 এর ভ্যালু দিয়ে দিবে, সুতরাং তোমার a এর একটা ভ্যালু চলে আসবে, তুমি ইজিলি ইকুয়েশনটা বের করে ফেলতে পারবা। এটাই বলছি, r1 থিটা 1 এর ভ্যালু থাকবে, সো a জানতে পারবা, টোটাল 3টা ইনফো থেকে বৃত্ত বের করে ফেলতে পারবা। ঠিক আছে? অ্যাকচুয়ালি তুমি যেটা করতেছো r1 থিটা 1 দিয়ে এই যে কে এর ভ্যালুটা বের করতেছো, কারণ এটা যতটুকু উঁচুতে ব্যাসার্ধ কিন্তু ততটুকুই হবে। সো কে এর ভ্যালুটা বের করতে কে সমান কি, এটা কিন্তু r1 সাইন থিটা 1 y। সো এটা যদি এক্স অক্ষকে স্পর্শ না করে ওয়াই অক্ষকে স্পর্শ করতো তাহলে তোমার এটা ভুলে যাও, এটাও ধরো যে পয়েন্টটা r1 থিটা 1, তাহলে ব্যাসার্ধটা হইতে হইতো এই যে ওয়াই অক্ষ পর্যন্ত এতটুকু। সো এবার তোমার এই পয়েন্টটার কোটি না জেনে ভুজটা জানতে হতো, কারণ ব্যাসার্ধ ততটুকুই যাবে। আর ভুজটা হবে হচ্ছে এইচ, তার মানে হচ্ছে r1 cos থিটা 1, বা সোজা কথা এই r1 এর আনুভূমিক উপাংশ। সো এর ভ্যালুটা কিন্তু হয়ে যাবে কি r1 cos থিটা 1। সো এই যে r1 থিটা 1 জানো, তারপর এ জানো, তিনটা ভ্যালু জানো, সব বের করে ফেলতে পারবা। দুটো এক্সাম্পল আছে এখানে।
এগুলো হচ্ছে মানে প্র্যাকটিক্যাল অনেকটা, ঠিক আছে, এবং প্র্যাকটিক্যাল জিনিস হচ্ছে করে একটু মজা আছে, ঠিক আছে। ওকে, এটা কি হচ্ছে? আচ্ছা, সেফ ড্রাইভিং মোডে চলে গেছিল। ওকে, যাই হোক, সো আমাদের দুইটা এক্সাম্পল আছে এই রিলেটেড, একটা এক্স অক্ষের উপর অবস্থিত, একটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, এরকম মানে এক্স অক্ষের উপর অবস্থিত ওয়াই অক্ষের উপর অবস্থিত তো আসলে সহজে পারবা, একটা এক্স অক্ষকে স্পর্শ করে একটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, এরকম নাকি? যাই হোক, এই টাইপেরই মানে দুইটাই মোটামুটি দেখানো হয়েছে এরকম। সো একটা বৃত্তের কেন্দ্রে এক্স অক্ষের উপর অবস্থিত, ফার্স্টেরটা উপরে এক্স অক্ষের উপরে, যা মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে 8 একক দূরে অবস্থিত। তাহলে বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তটার পোলার সমীকরণ নির্ণয় করো, ব্যাসার্ধ দেওয়া আছে। আর এটা কি এক্স অক্ষের উপর অবস্থিত আর পোল থেকে 8 একক দূরে পজিটিভ দিকে, সুতরাং এই যে পজিটিভ দিকে 8 একক দূরে এই বিন্দুটা হচ্ছে কেন্দ্র, তাহলে সেটা হচ্ছে 8,0 রেডিয়ান। তাহলে R1ও দেওয়া আছে, θ1ও দেওয়া আছে, এও দেওয়া আছে, বৃত্তটার সমীকরণ কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারবা, মানে ওই যে এক্স অক্ষের উপর। হ্যাঁ, তোমাকে জাস্ট যেটা বলতে বলছি বের করাটা নিয়ে ঝামেলা না, এই যে cos θ আছে, তার মানে এটা এক্স অক্ষের উপর অবস্থিত, অনলি cos θ আছে। অনলি sin θ থাকলে সেটা ওয়াই অক্ষের উপর অবস্থিত হইতো, ঠিক আছে। এটা আমি মানে করে দিছি, তোমরা একটু দেখে নিবা। ওকে, তারপরে যেটা আছে যে একটি বৃত্তের কেন্দ্র 2,π/6 এবং বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে। বৃত্তটার পোলার সমীকরণ নির্ণয় করো। সো কেন্দ্র দেওয়া আছে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে এই যে আমি কেন্দ্রটাকে আঁকছি 2 একক এবং অ্যাঙ্গেলটাও আঁকছি। সো এই যে তাহলে এতটুকু হইতে হবে কি ব্যাসার্ধ, তাহলে তো ওয়াই অক্ষকে স্পর্শ করবে, তাহলে ব্যাসার্ধ কতটুকু হইতে হবে, এই যে এইচ এর পরিমাণ, আর এইচটা হবে কি 2 cos π/6, এই যে এটা হবে 2 cos π/6, বা তোমরা এতটুকু দূরত্ব কিন্তু বের করে ফেলতে পারো, এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল এঁকে সেখান থেকেও বের করে ফেলতে পারো, তোমাদের ইচ্ছা। সো এটা আসছে √3, তাহলে আবারও R1ও জানি, θ1ও জানি, তারপর হচ্ছে এটাও জানি, তাহলে কিন্তু তোমার ইকুয়েশনটা চলে আসবে। যেহেতু স্পর্শ করছে সুতরাং কোনো স্পেশাল জিনিস কিন্তু আলাদা হয় নাই, সো ইকুয়েশনটা একদম নর্মাল হবে, এই যে এরকম আসছে, তারপর ইকুয়েশনটা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে সিদ্ধ করা নিয়ে কয়েকটা ম্যাথ আছে, সিদ্ধ করা নিয়ে আসলে ম্যাথ আমি ইনক্লুড করি নাই, বাট একটা আমি রাফে দেখাই দিতে পারি, সেটা তোমাদেরকে আমি করতে দেব, ঠিক আছে, তোমাদের প্র্যাকটিসে থাকবে, সেটা আমি এখানে ইনক্লুড করি নাই, বাট একটা আমি দেখাই দিই সেরকম, ঠিক আছে। আচ্ছা, এটা ইনক্লুড করে দেবো না, ইনক্লুড করে নেই যেহেতু, ইনক্লুড তাহলে করে দেবো না, ঠিক আছে। এক্সাম্পল 6, ওকে ফাইন। এক্সাম্পল 6 হচ্ছে কেন্দ্র H, 120 ডিগ্রি ও 4,60 ডিগ্রি বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সিদ্ধ করে করতে হবে, যেহেতু কেন্দ্রটা দেওয়া আছে তার মানে R1 θ1 দেওয়া আছে, তাই না, 8,120 ডিগ্রি। সুতরাং এটা সলিউশন। বৃত্তটা কি, বৃত্তটার সমীকরণ R² - 2RR1 cos θ - θ1 প্লাস c ইজ ইকুয়ালস টু 0, কনস্ট্যান্টটা ভ্যালুই লিখে R1² - A² ইজ ইকুয়ালস টু 0। সুতরাং R² - R1 এর ভ্যালুটা বসাই দিলাম, তাহলে এটা 16R cos
থিটা মাইনাস এই যে থিটা ওয়ানের ভ্যালুটা বসাই দিলাম 120 ডিগ্রি, সাথে এই যে R1 স্কোয়ারের ভ্যালুটা বসাই দিলাম এইচ স্কোয়ার মানে 64 মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, বা এটা কনস্ট্যান্টটা রাখলেও হয়তো, কনস্ট্যান্টটা রেখে দিই, কারণ তাও তো একটা ওই কনস্ট্যান্টটাকে সরাই যা করতেছি তাতেও তো একটা কনস্ট্যান্ট এ এর ভ্যালু জানা দরকার, সো এটাকে রেখেই দিলাম। যাও, এখন এটা 4,60 দিয়ে সিদ্ধ, তাইলে 4,60 ডিগ্রি দ্বারা সিদ্ধ করে পাই আর এর জায়গায় এই 4টা বসবে, সুতরাং 4 স্কোয়ার মাইনাস 16 ইন্টু আর এর জায়গায় আবারও 4 বসবে, কস থিটার জায়গায় এই 60 ডিগ্রিটা বসবে, 60 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। সুতরাং সি ইজ ইকুয়ালস টু কত হয়? ক্যালকুলেটরটা কোথায় গেল? আচ্ছা, এখানেই আছে। সি এর ভ্যালু আসছে 16, ঠিক আছে? সুতরাং এখানে জাস্ট এই ইকুয়েশনে পরবর্তীতে আরেকটা লাইন ক্রিয়েট করে 16টা বসাই দিলাম, তখনই কিন্তু ম্যাথটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো সিদ্ধ করে করতে হইতে পারে, এমনকি 3টা পোলার বিন্দু আমি দিয়ে দিতে পারি, 3টা পোলার বিন্দু দিয়ে বলতে পারি যে এদের ছেদ বিন্দুগামী, তুমি হচ্ছে মানে ইকুয়েশনটা বের করো। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে ওই যে এইচকে ওইটা দিয়ে বের করো, কেমন? এইচকে ওইটা দিয়ে বের করো, কারণ ওইটা দিয়ে বের করা কিন্তু ওই ক্ষেত্রে সোজা। এখানে কেন্দ্র দেওয়া থাকলে এটা বেশ সোজা, বা কেন্দ্র দেওয়া না থাকলে ওইটা দিয়ে করা কিন্তু বেশ সোজা, কারণ 3টা ডাইরেক্ট ভ্যারিয়েবল এইচ, কে আর সি বের করতে হবে, তাই না? ওকে ফাইন, দেখাই দিই যেহেতু কথা বলছি। সো এক্সাম্পল 7, এই দুটো তাহলে আমি ইনক্লুড করে দেবো। সেটা হচ্ছে 3,90 ডিগ্রি, 4,0 ডিগ্রি এবং 3,90 ডিগ্রি 4,0 ডিগ্রি, এই দুটো আসছে, এবং অন্য ভ্যালুটা কত আছে? 4,45 ডিগ্রি। বিন্দু ত্রয় দ্বারা অতিক্রমকারী বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করো। সলিউশনটা কি? তুমি ওইটা ধরো, আর স্কোয়ার মাইনাস 2r এইচ কস থিটা প্লাস কে সাইন থিটা প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। তাহলে 1 নাম্বার দিয়ে যখন সিদ্ধ করছো তখন কি পাবা? তখন এই যে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2 ইন্টু 3 6, তারপর এইচটা তুমি জানো না, কিন্তু থিটার জায়গায় তুমি 90 বসাই দেবা, কস 90 তো 0, তাই না? তাহলে ওইটা চলে যাবে, এখানে হচ্ছে সাইন 90 হলো 1, সো জাস্ট কেটা থাকবে প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 একটা। সিমিলারলি এই ভ্যালুটা যদি বসাও তাহলে পেয়ে যাবে হচ্ছে 16 মাইনাস 8h প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। আর তুমি যদি এই ভ্যালুটা বসাও তাহলে পাবা 16 মাইনাস 4√2 h প্লাস কে প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। যাই হোক, তুমি 3টা ইকুয়েশন পেয়ে যাবা, সুন্দর করে সাজাবা সিদ্ধ করার পরে, তাহলেই কিন্তু ম্যাথটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমি ইনক্লুড করে দেবো না, আর প্র্যাকটিস আসলে খুব বেশি করতে হবে এখানে তেমনও কিছু না। আমি যেগুলো করাইছি সেগুলো যদি সুন্দর করে করো তাহলে আমার মনে হয় আর না করলেও চলবে, বাট আমি কিছু প্র্যাকটিস দিয়ে দেবো, অপশনাল, করলে করো, না করলে সমস্যা নাই। যদি আমারগুলো আরেক মানে এক্সট্রা একবার আমি যেগুলো করাইছি ক্লাসে এক্সট্রা একবার তো রিভিশন দিতেই হবে পড়ানোর পরে, এক্সট্রা একবার রিভিশন দাও, দ্যাটস এনাফ। বাট আমি কিছু কোশ্চেন দিয়ে দেবো না, ঠিক আছে? ক্লাস নোটটা পেয়ে যাবা, আমার তো করাই আছে, আমি দিয়ে দেবো না, এটা টাইম লাগবে না বেশি, হয়তো এটা পাবা হচ্ছে আজকে আমি একটু ধরো যে তোমরাও দেখলাম যে 8টায় বসো, আমি একটু বাইরে একটা কাজে গিয়েছিলাম, সো আরেকটা পড়ানো আছে, ওইটা পড়ায় তারপরে তোমাদেরকে দিতে পারবো, সো হয়তো 11:30 বাজবে, ঠিক আছে? এখন একটু খেয়ে দে, হয়তো 11:30 বাজবে, আমি তখন দিতে পারবো। সো আজকে পর্যন্তই ভাইয়া, ঠিক আছে? আল্লাহ হাফেজ, দোয়া করো ভাইয়ের জন্য। নেক্সট ক্লাসে
আচ্ছা, ডিফারেন্সিয়েশন আমরা 9.1 9.2 শেষ করব, তারপর হয়তো আমরা পারমুটেশনে যাব। পারমুটেশন নিয়ে শাফিও বলতেছিল, বাট ডিফারেন্সিয়েশন একটু টাচ না করে আমি যেতে চাচ্ছি না। সো 9.1 9.2 পসিবল হলে 9.3 শেষ করে তারপর পারমুটেশনে চলে যাব, ঠিক আছে? আর হচ্ছে যেহেতু ডিফারেন্সিয়েশনে চলে আসছি, আমার মতে তোমরা হচ্ছে সপ্তাহের মাঝখানে 3টা ডে ফিক্স করো। ফিক্স করার আগ পর্যন্ত এরকমই, ঠিক আছে? নেক্সট ক্লাস হচ্ছে সোমবার 6:30টায়। ফিক্স করার আগ পর্যন্ত এটাই, বাট হচ্ছে তোমরা সপ্তাহে 3টা ডে ফিক্স করে ফেলার চেষ্টা করো। যদি পারো সেটা তোমাদের জন্যই বেস্ট হবে, ঠিক আছে? সো এই তো, ভাইকে জানাবা। আর নেক্সট ক্লাস কিন্তু সোমবার 6:30টায়। 6টা, হ্যাঁ, একই প্রিন্সিপাল, কিন্তু আগে যখন 6:30টায় টাইম দেওয়া হয়েছিল তখন 6টায় আজান ছিল, তো 6টায় স্টার্ট করা যাবে, সমস্যা নেই। ওকে, ওয়ালাইকুম সালাম।